গত কয়েক সপ্তাহ ধরে বাজারে চাল, ডাল, ছোলা, আটা, ময়দা, চিনি ও ভোজ্য তেল সহ অন্তত 12টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। দাম বেড়েছে প্রতিদিনের রান্নায় অতি প্রয়োজনীয় পেঁয়াজেরও। চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি এবং গরিবের প্রোটিনের প্রধান উৎস ব্রয়লার ও লেয়ার মুরগি। রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এক প্রতিবেদনে বলছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এক মাসে প্রায় 19.64% বেড়েছে। এক মাসে দ্রব্যমূল্য এর আগে কখনোই এতটা বাড়তে দেখা যায়নি বলেও দাবি সংস্থাটির। লাফিয়ে লাফিয়ে সব পণ্যের দাম বাড়লেও সবচেয়ে আলোচনা হচ্ছে পেঁয়াজের দাম নিয়ে। আগামী 2-3 মাসের পেঁয়াজ মজুদ আছে, কাজে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। গত সোমবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমনটা জানালেও একই বৈঠকে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, আগামী এক মাস পেঁয়াজের বাজার নাজুক থাকবে। পেঁয়াজ নিয়ে মন্ত্রী সচিবের পরস্পর বিরোধী এই বক্তব্যে সমন্বয়হীনতার চিত্র ফুটে উঠেছে জানিয়ে বাজার বিশ্লেষকরা বলছেন, বাজার তদারকিতে বাণিজ্য, খাদ্য, কৃষি মন্ত্রণালয়ের বড় ত্রুটি থাকায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না। বন্যা, রাজনৈতিক অস্থিরতা এবং পরিবহন সংকটের মতো কারণ না থাকলেও নিত্যপণ্যের দাম বাড়ছে কেন? বাজার নিয়ে কারসাজি করছে কারা? এসব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনায় আজ রাজকাহনে যুক্ত আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান, যুক্ত আছেন FBCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। আমরা আপনাদের তিনজনের কাছ থেকে এই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই যে দামটা বাড়ছে কেন, যেটি শেষে বলছিলাম যে আসলে তো এখন এমন কোনো পরিস্থিতি নেই যে খুব বন্যা চলছে, অতিবৃষ্টি চলছে, খরা চলছে, পরিবহন সংকট কিছুই নেই, রাজনৈতিক অস্থিরতা নেই, তারপরও কেন দাম বেড়েই চলেছে নিত্যপণ্যের, সব রকম পণ্যেরই দাম বেশি? ডক্টর সাইমা হক বিদিশা। ধন্যবাদ। আমার মনে হয় আমাদের কয়েকটা বিষয় বোঝা দরকার। প্রথম বিষয়টা হচ্ছে যে এক একটি পণ্যের বাজার ব্যবস্থা কিন্তু এক এক ধরনের। হ্যাঁ, এটা আপনি তাত্ত্বিকভাবেই বলেন, আবার আপনি যদি মার্কেটে যে দেখেন, সুতরাং একটি পণ্যের ক্ষেত্রে আমাদের বিভিন্ন পণ্যের দামের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধরনের বাজার ব্যবস্থা, সুতরাং সবগুলোকে একভাবে আমাদের চিন্তা করার অবকাশ নেই। তবে একটা বিষয় আমার মনে হয় আমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে বা দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে যে কতগুলো গুরুত্বপূর্ণ পণ্যের কিন্তু দাম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে কিন্তু বেশ একটা ঊর্ধ্বগামী, সুতরাং সেটি একটা কারণ হতে পারে। দ্বিতীয় একটা কারণ হচ্ছে যে অর্থনীতি সার্বিকভাবে একটা কিন্তু পুনরুদ্ধারের দিকে যাচ্ছে, এবং যেটা ঘটছে সেটা হচ্ছে যে যখনই এটা তাত্ত্বিকভাবে যেটা বলা হয় সেটা হচ্ছে যে অর্থনীতি যেহেতু পুনরুদ্ধারের দিকে যদি যায় বা অর্থনীতির যদি জিডিপি প্রবৃদ্ধি বাড়ার দিকে যায়, তখন কিন্তু মূল্যস্ফীতিরও একটা সম্ভাবনা থাকে। এবং সরকারেরও বিভিন্ন ধরনের কর্মসূচি, যখনই দেখা যায় বিভিন্ন ধরনের কর্মসূচি না হয়, মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি, যেটা মোটামুটি ভাবে কর্মসংস্থান তৈরি করবে, প্রবৃদ্ধি তৈরি করবে, পুনরুদ্ধার তৈরি করবে, তখন কিন্তু সেটা একটা চাপ পড়তে পারে দ্রব্যমূল্যের উপর। এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের দেখবার বিষয় হচ্ছে যে এই সবগুলোর কিছু এক ধরনের সার্বিক একটা চিত্র, এর পাশাপাশি কিছু বিষয় তো রয়েছে। কারণ আমরা কিন্তু একটা জিনিস জানি যে এই যে আমরা আজকে আলোচনা করছি, গত কয়েকদিন ধরেই কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা করেছিলাম, এমনকি রাজকাহনে আমার মনে আছে গত কয়েক বছর আগেও কিন্তু মাঝে মাঝে কিন্তু দেখা যায় চালের দাম নিয়ে, কখনো পেঁয়াজের দাম নিয়ে, কখনো আমরা কিন্তু আলোচনা করছি। কিন্তু আমাদের আসলে যে বিষয়টা সেটা হচ্ছে যে পুরো বিষয়টা আমরা হয়তো স্বল্প মেয়াদে একটা খুব দ্রুত সমাধানের দিকে যাচ্ছে এক একটা পণ্যের জন্য, কিন্তু দীর্ঘমেয়াদে কতগুলো মোটা দাগে কতগুলো গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে এক ধরনের কঠোর নজরদারি ব্যবস্থা, এবং কেন আসলে এই পণ্যগুলোর দাম বাড়ছে সেগুলোকে বিশ্লেষণ করে। কারণ আমি একটু আগেই বললাম যে ভিন্ন ভিন্ন পণ্যের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভিন্ন ভিন্ন ফ্যাক্টর কাজ করে, সেগুলো চিন্তা করে সেগুলোর জন্য কিন্তু এক ধরনের বড় ধরনের পরিকল্পনা দরকার রয়েছে, এবং সেই জিনিসটা আমার মনে হয় করাটা এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। জি, ডক্টর সাইমা হক বিদিশা, আপনাকে অনেক ধন্যবাদ। এই পরিকল্পনার বিষয়ে নিশ্চয়ই জানতে চাইবো যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা আসলে কেমন হওয়া উচিত, কি হওয়া উচিত, সেটি পরের অংশে আপনি বলবেন। মোস্তফা আজাদ চৌধুরী বাবু, আপনার কাছেও একই প্রশ্ন। এরকম পণ্যের দাম বাড়ছে কেন? একটা পণ্য বিশেষ কারণে হতে পারে, সব রকম পণ্যেরই প্রায় দাম বাড়ছে কেন? ব্যবসায়ীদের অতি মুনাফা নাকি কি কারণ আসলে? ধন্যবাদ। আসলে দীর্ঘদিন মার্চ মাস থেকে দেশে আমাদের কোভিডে অর্থনীতি প্রায় বন্ধ ছিল, এবং এখন দেশে যেটা বললেন যে এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলেন বা দেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং মানুষের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, যার ফলে ব্যবসা বাণিজ্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এর ফলে প্রতিটি সেক্টরে কিন্তু একটি চাপ সৃষ্টি হয়েছে। কোভিডকালীন সময়ে অনেকগুলো সেক্টর
যেসব সেক্টর অনেক ব্যবসায়ী পুঁজি হারিয়ে ফেলেছে। যেমন আপনি মনে করেন পোল্ট্রি শিল্প, আর আজকে বাজারে ব্রয়লার মুরগির দাম বেশি। কেন দাম বেশি? এর কারণটা হলো বাজারে সাপ্লাই কমে গেছে। কোভিডকালীন সময়ে তাদের উৎপাদিত পণ্য বাজারে বিক্রি হয়নি, তারা সেসব যে পণ্য সে সময় নষ্ট হয়ে গেছে। এর ফলে ওই ব্যবসায়ী সেই ক্ষুদ্র পোল্ট্রি শিল্পটি আর বাঁচিয়ে রাখতে পারেনি, যার ফলে যারা বড় বড় শিল্প, বড় বড় পোল্ট্রি ফার্মগুলো রয়েছে তাদের উৎপাদিত পণ্য শুধু আসছে। এর ফলে দাঁড়াচ্ছে কি, বাজারে স্বাভাবিক সরবরাহটা কিন্তু কমে গেছে, যার ফলে যখনই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সামঞ্জস্য থাকবে না, সাপ্লাইর চেয়ে ডিমান্ড বেড়ে যাবে, তখনই কিন্তু আপনি পণ্যের দাম বাড়বে। এখানে উদাহরণ দিয়ে আমি একটি কথা বলতে পারি, গত বছর আলুর সাপ্লাই কম ছিল, ডিমান্ড বেশি ছিল, 40 টাকা কেজি ছিল। সরকার চেষ্টা করেছে, বাণিজ্য মন্ত্রণালয় চেষ্টা করেছে, 27 টাকা দর বেঁধে দিয়েছিল, তারপরে কিন্তু আলুর দাম 40 টাকাতে বিক্রি হয়েছে, 35 টাকা বিক্রি হয়েছে। এবছর দেখুন বাংলাদেশে আলু উৎপন্ন 20 লক্ষ মেট্রিক টন আলু বেশি উৎপন্ন হয়েছে। সরকার শত চেষ্টা করুক, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় চেষ্টা করুক, আলুর কেজি কিন্তু কোল্ড স্টোরেজ কেটে 9 থেকে 11 টাকা, বাজারে দিয়ে 15-16 টাকা। তার অর্থ কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই যদি সামঞ্জস্য না থাকে, তাহলে আপনি শত চেষ্টা করবেন, পণ্যের দাম আপনি বাড়াতে পারবেন না, আর শত চেষ্টা করবেন, পণ্যের দাম আপনি কমাতে পারবেন না। সেই জন্য যে কথাটি সাহেব বলছিলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে, বাজারে কতটা ডিমান্ড রয়েছে, সেই ধরনের ডিমান্ড কত রয়েছে, সেই জন্য পরিকল্পনা মাফিক আপনার আমাদের কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে, আপনি যে কথাটি প্রথমে বলেছেন, আমি মনে করি বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং অন্যান্য যে মন্ত্রণালয়গুলো, তাদের সমন্বয় নাই। কতটুকু আলু উৎপন্ন হলে এই দেশে বাজার স্থিতিশীল থাকবে, সেটার কোনো পরিকল্পনা নাই, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই। কোনোবার বেশি হচ্ছে, কোনোবার কম হচ্ছে, এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমি এই মুহূর্তে যে কথাটা, আপনি পেঁয়াজের কথা বলেছেন, আমি মনে করি পেঁয়াজ বাংলাদেশে 29 লক্ষ মেট্রিক টন যে উৎপন্ন লক্ষ্যমাত্রা নিয়ে উৎপন্ন করা হয়েছিল, 25% লস হওয়ার কারণে, প্রসেসিং কারণে 25 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আপনারা উৎপন্ন হয়েছে, এবং দেশে 5 থেকে 6 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়। এবং বিশেষ করে আমরা ভারতের ওপর নির্ভরশীল। ভারত যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সহজেই আমরা ব্যবসায়ীরা ইম্পোর্ট করলেই চলে আসে। ভারতে যখন নানাবিধ কারণে, যখন অতিবৃষ্টি বলেন বা ভারতীয় এই সময় পুজো চলছে, যার জন্য যানবাহন স্বাভাবিক অবস্থায় নাই, এবং এর ফলে ইন্ডিয়া যখন দাম বাড়িয়ে দেয়, তখন আমাদের এখানে চাপ সৃষ্টি হয়। এবং পাশাপাশি গত 1 মাসে প্রতিটি ডলার 80 পয়সা করে বৃদ্ধি পেয়েছে, জাহাজের ভাড়া বৃদ্ধি পেয়েছে, এবং কন্টেনার চার্জ বৃদ্ধি পেয়েছে। এই সব কারণে কিন্তু আমদানি নির্ভর যেসব জিনিসগুলো রয়েছে, বিশ্ববাজারেও দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উপরে একটি জনাব মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি ভারতের পেঁয়াজের পরিস্থিতির কারণে বাংলাদেশে দাম বাড়ছে এটি বলছিলেন, এটি তো পুরনো প্রশ্ন যে ভারতে পরিস্থিতি তৈরি হবার আগেই তো বাংলাদেশে দাম বেড়ে যায়, বাংলাদেশে যে পেঁয়াজটি মজুদ থাকে সেটিরও দাম বেড়ে যায়। কেন বাড়ে সেই প্রশ্নটিতে আমি একটু পরেই আসি, পেঁয়াজের বিষয়ে একটু পরবর্তীতে বিস্তারিত আলোচনা করতে যাবো। আমি এইচ.এম. শফিকুজ্জামান, আপনার কাছেও সরকারের ব্যাখ্যাটিকে, আমরা ডক্টর বিদিশার ব্যাখ্যা শুনলাম, মোস্তফা আজাদ চৌধুরী বাবুর ব্যাখ্যা শুনলাম যে কেন নিত্যপণ্যের দাম বাড়ছে, সরকার আসলে কি বলছে, কেন দাম বাড়ছে? ধন্যবাদ। আমি ডিবিসি যত দর্শকরা আছেন এবং এখানে আমাদের সাথে সংযুক্ত আছেন সাইমা এবং আমাদের প্রিয় মোস্তফা ভাই আছেন, আমি সবাইকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু কারেকশন বলি, আপনি উপস্থাপনার একদম প্রথম শুরু করলেন যে সমন্বয়হীনতা, এবং আপনি ইন্ডিকেট করেছেন বাণিজ্য মন্ত্রী এবং সচিবের সমন্বয় নেই। এটা অ্যাকচুয়ালি আপনি আসলে এটা কোথায় তথ্যটা পেলেন আমি জানি না। আমরা কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব স্যার সহ এখানে আমাদের এফডিসি যেহেতু ভাইস প্রেসিডেন্ট আছেন, আমরা সমন্বিত ভাবেই কাজ করছি। এবং আপনারা জানেন যে আমাদের যে মন্ত্রণালয়ের যে কার্যক্রমের যে পরিধি, সেই অনুযায়ী আমরা অনেকগুলো মেজর নিয়েছি, আমি সেটা বলবো। জনাব আমি আসলে বাণিজ্য মন্ত্রী আর সচিবের সমন্বয়হীনতার কথা বলিনি, আমি বলছিলাম যে তাদের বক্তব্য কি পরস্পর বিরোধী কিনা, কারণ মন্ত্রী বলছেন মোটেও পরস্পর বিরোধী না। মানে আপনারা যখন নিউজটা করেন কি যে একটা অংশটা যখন বলেন, তখন
বাণিজ্য মন্ত্রী সচিব মহোদয় এবং বাণিজ্য মন্ত্রী মহোদয় গতকালকে মোস্তফা ভাই ছিলেন, অনলাইনে মন্ত্রী মহোদয় সংযুক্ত ছিলেন, সচিব স্যার যেটা প্রেস ব্রিফিং করেছেন সেখানে উনি স্পষ্ট বলেছেন যে জিনিসটা নিউজে এসছে এটা আসলে কিন্তু অনেকটা টুইস্ট করে এসছে। উনি কিন্তু বলেননি যে 1 মাসের দাম কমার সম্ভাবনা নেই, এই কথাটা বলেননি। বলেছেন যে 1 মাস আমাদের একটা চ্যালেঞ্জ আছে এবং মোস্তফা ভাই এখানে আছেন, উনি শুনেছেন সেটা। আচ্ছা, আমি যে বিষয়টি বলছি যে এখানে তাত্ত্বিকভাবে আমাদের সাইমা ম্যাডাম আছেন, উনি ইকোনমিক্স ঢাকা ইউনিভার্সিটিতে আছেন, উনি ওনার ব্যাখ্যাটা দিয়েছেন। আমাদের মোস্তফা ভাই উনি ওনাদের বিজনেস কমিউনিটি থেকে বিশেষ করে উনি আলু নিয়ে ওনার অনেক কনসার্ন এবং গত বছর আমরা আলু নিয়ে কাজ করেছি, এবছরও আলুর বিষয় যেটা আছে যে দামটা পড়ে গেছে, তো আমরা কাজ করছি। আর প্রথমত যে জিনিসটা হলো যে সাইমা কিন্তু একটা কথা বলেছেন যে প্রোডাক্ট টু প্রোডাক্ট কিন্তু আচরণটা ভিন্ন। প্রথমে বাণিজ্য মন্ত্রণালয়ের আসলে জুরিসডিকশনটা কি এটা আসলে মানুষের বুঝতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু আপনার ফুলকপির দাম আজকে ধরেন 100 টাকা, এটা কিন্তু আপনার 3 মাস বা 2 মাস পরে এটা কিন্তু 10 টাকাও হবে না। এখন এই যে ফুলকপি উৎপাদন এবং এই যে বাজার ব্যবস্থাপনা, এটা যে বিষয়টি এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন এটা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের কিন্তু রুলস অফ বিজনেস বা অ্যালোকেশন অফ বিজনেসে কোথাও কিন্তু এটার কনসার্ন নয়। এখন বাণিজ্য মন্ত্রণালয় কোথায় আছে, আমাদের এসেনশিয়াল কমোডিটি যেগুলো আছে বিশেষ করে তার মধ্যে আবার ইম্পোর্ট নির্ভর, এইটা কিন্তু আমাদের ফোকাস। এবং এই জন্য আমাদের এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট যেটা, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের এটা অধিক্ষেত্র এবং আমাদের এটার আলোকে 2011 সনে একটা আইন হয়েছে যে আমরা এসেনশিয়াল কমোডিটির ক্ষেত্রে প্রয়োজনে আমরা মূল্য নির্ধারণ করে দিই। এখন যেমন আলুর কথা বললেন, এই আলুটা কিন্তু টোটালি বাণিজ্য মন্ত্রণালয়ের সাবজেক্ট না, তারপরও তখন আপনার এই যে আলুর দাম যখন বেড়ে গেল এবং এটা আমাদের এখন একটা বলবো যে ভোগ্যপণ্য, সেই ক্ষেত্রে কিন্তু গত বছর আমরা মোস্তফা ভাইদের সাথে বসে আমরা যারা আছেন আমাদের যারা কোল্ড চেইনের যারা কোল্ড স্টোরেজের যারা মালিক পক্ষ আছেন তাদের সাথে বসে আমরা টিসিবি, এটা কিন্তু তার অপারেশনের জুরিসডিকশনের মধ্যে না, তারপর আমরা করেছি। আচ্ছা, এখন যে বিষয়টা আসছে যে আমাদের প্রোডাক্ট টু প্রোডাক্ট, আপনি দেখেন আমাদের রিফাইনারি যেগুলো আছে বিশেষ করে তেল এবং চিনি, এটা অলমোস্ট 95% আমার ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। এখন আপনি যদি কোভিডের যখন শুরু হলো মার্চ 2020-এর এবং এর পরবর্তীতে আমার এখানে স্ট্যাটিস্টিক্স আছে যেটা আমরা গতকালকে প্রেজেন্টেশন দিয়েছি, সেটা হলো আমি শুধু ভোজ্য তেলের কথা বলি। ভোজ্য তেলের আপনার এখানে সবাই এখন ওপেন, এখন কিন্তু আপনার এমন কোনো তথ্য কিন্তু গোপন করা যায় না। আপনি ব্লুমবার্গে যান, আপনি রয়টার্সে আপনি চেক করেন, আপনি দেখেন $700 ক্রুড অয়েল যেটা ব্রাজিলের, সেটা আজকে হলো আপনার $1340। আচ্ছা, আমাদের এই আপনাদের যে জিনিসটা হলো ভোজ্য তেলের ক্ষেত্রে, আপনি সয়াবিনের যেটা অপরিশোধিত সয়াবিন 70% আপনার দাম বেড়েছে। আমাদের অপরিশোধিত পাম অয়েলের যেটা আমাদের মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে আসে, সেটা 76% আন্তর্জাতিক বাজার দর বেড়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে কত বেড়েছে, বাংলাদেশে আপনি দেখেন হিসাব করে আপনার 42% বেড়েছে। তা এখন আমরা যে দাম বেড়েছে এটা কিসের উপরে, আপনার 95% পণ্য যেটা আপনার আমি তেল এবং আমার চিনি, সেটা হলো আপনার টোটালি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। সেখানে ইন্টারন্যাশনাল প্রাইস যদি বেড়ে যায় আপনার 70%, তাহলে আমার বাংলাদেশে তো আপনি কিভাবে আপনি দামটা আপনি ধরে রাখবেন, নাম্বার 1। নাম্বার 2, পেঁয়াজের যে বিষয়টা যেহেতু পরে বলেছেন সেটা আমি পরে বলবো। এখন যেমন চালের কথা বলেছেন আপনি, যেমন এলপিজি গ্যাসের কথা, এখন বিষয়টা হলো যে এই জিনিসগুলো কিন্তু একটা আপনাকে বুঝতে হবে, এটা কিন্তু সবকিছু বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন নয়। এখন বাণিজ্য মন্ত্রণালয়কে যে জিনিসটা হলো যে কাঁচামরিচের দাম হঠাৎ করে বৃষ্টি হলো 200 টাকা হয়ে গেল, কাঁচামরিচের দাম বেশি কেন, সেটা যেন মনে হচ্ছে যে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের কনসার্ন। এখন আমি যে সমন্বয়হীনতার কথা বললেন, আমাদের এগ্রিকালচার মিনিস্ট্রি এবং আমাদের যে এগ্রিকালচার এক্সটেনশন এবং বাংলাদেশে যে কৃষি বিপ্লব হয়েছে, এটা কি আপনি স্বীকার তো করবেনই যে আমাদের 400% আমাদের উৎপাদন বেড়েছে আমরা এই 50 বছর স্বাধীনতা 50 বছরে। তাহলে আমরা কিন্তু কাজ করছি। এখন মানুষ দেখেন 7.5 কোটি মানুষ এখন 17 কোটি মানুষ হয়েছে, তাদের আপনার কনজাম্পশন বেড়েছে। এখন সেই কনজাম্পশন অনুযায়ী আমাদের যে উৎপাদন ব্যবস্থা, আপনি যতক্ষণে আমাদের স্বনির্ভরতা না আসবে সেই ক্ষেত্রে আপনার আমাকে যতক্ষণ আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হব, সেখানে ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে অবশ্যই আমাদের
বাংলাদেশের মার্কেটটা আপনার অস্থির হবে। জি, জনাব আর পেঁয়াজের এইচ এম বিষয় যেহেতু শফিকুজ্জামান, পরে আলোচনা হবে, আমি নিশ্চয়ই নিশ্চয়ই আপনি বলছিলেন যে অধিক্ষেত্রের ব্যাপার বা জুরিসডিকশন, কার কি অধিক্ষেত্র সাধারণ মানুষ তো এতটা বুঝতে পারছে না, কিন্তু দেখতে পাচ্ছে যে বাজারে গেলে তার পকেট থেকে অনেক বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গটিতে আরেকটু শুনতে চাইবো যে মানুষের উপরে কেমন প্রভাব পড়ছে। করোনায় মানুষের আয় তো আসলে বাড়েনি, বাজারে দাম বাড়ছে সেটির কথা, কিন্তু আপনি আরেকটা বিষয় আমাকে একটু সংশোধন করছিলেন। আপনি বলছিলেন সচিব বলেছেন চ্যালেঞ্জ আছে, কিন্তু চ্যালেঞ্জ যদি 1 মাস থাকে, বাণিজ্য মন্ত্রী তো বলছেন 2-3 মাস চিন্তার কোনো কারণ নাই, তাহলে মানে চ্যালেঞ্জ থাকলে আমরা কেন চিন্তা করব না? বিষয়টা তো পরস্পর বিরোধী এখনো মনে হচ্ছে। না, মোটেও পরস্পর বিরোধী না। সেই চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা অলরেডি আমাদের শুরু হয়ে গেছে এবং সেটা প্রভাব পড়েছে। আপনি আজকে বাজার দর দেখেন পেঁয়াজে আমি আজকে খোঁজ নিলাম, আমাদের যে জিনিসটা, যে জেলাগুলো থেকে পেঁয়াজগুলো অ্যাকচুয়ালি বেশি উৎপাদন হয়, আপনার ফরিদপুর এবং পাবনা বেল্টে, সেখানে আপনার 2400 টাকা আপনার হলো মন উঠে গিয়েছিল, 1 মন পেঁয়াজ 2400 টাকা, সেটা আজকে 1900 টাকা নেমে আসছে। অলরেডি আপনার বাজারে প্রভাব পড়েছে। আর যে জিনিসটা পোর্টে, যেটা আমাদের ল্যান্ড পোর্টে যেটা আসে, আজকে 180 ট্রাক পেঁয়াজ ঢুকেছে এবং সেখানে আপনার বাজার পড়ে গেছে। তা আমরা ওই চ্যালেঞ্জ আছে এবং সেটা আমরা মোকাবেলা করেছি। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে তাহলে আসলে আমাকে যদি এটা একটু আপনি বলেন যে আপনি মানে সবার কথা থেকে সামারি করে যদি বলেন যে তাহলে চ্যালেঞ্জ মোকাবেলার এই সময়সীমাটা কত? বাণিজ্য মন্ত্রী বলছেন 2-3 মাস চিন্তার কোনো কারণ নাই, সচিব বলছেন 1 মাস চ্যালেঞ্জ আছে, আবার কৃষি মন্ত্রীর বক্তব্য আমরা যেটা 10ই অক্টোবর তার বক্তব্য পাচ্ছি, ডক্টর আব্দুর রাজ্জাক বলছেন গ্রীষ্মকালীন ও আমদানিকৃত পেঁয়াজ বাজারে আসার পর আগামী 15-20 দিন পর দাম নিয়ন্ত্রণে আসবে। আসলে কবে আসবে দাম নিয়ন্ত্রণে? দাম অলরেডি নিয়ন্ত্রণে চলে আসছে এবং আপনারা আরেকটা গুড নিউজ পাবেন। আমরা এনবিআর কে যে আমরা পার্সু করছি, আমাদের এখানে ডিউটি আছে 5%, এটা খুব শিগগিরই হয়তো প্রত্যাহার হবে, তখন দামটা আরো পড়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে কি যে আপনার এইটা যে লিন পিরিয়ড, আপনি দেখেন 1 সপ্তাহ আগে, আপনি যদি 1 সপ্তাহ আগে আপনার কিন্তু 40 থেকে 50 টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হতো। ইন্ডিয়ার সেই কোন এলাকায় বৃষ্টি হয়েছে সেটা হলো বেঙ্গালুরু এবং আমাদের যেটা নাসিক এলাকা, এটা আপনার সেই এলাকায় যেখানে পেঁয়াজ উৎপাদন হয় বেশি এবং পেঁয়াজ মজুদ হয়, এবং সেখান থেকে আপনার 6 দিনে পেঁয়াজটা বাংলাদেশের পোর্টে আসে, যেটা ল্যান্ড পোর্ট গুলো আছে আমাদের ভোমরা, সোনামুর্শিদ, হিলি এবং বেনাপোল পোর্ট থেকে, এবং এই ল্যান্ড পোর্টে আসতে আপনার 6 দিন লাগে এবং আমাদের এটা খুচরা পর্যায়ে বাজারে আসতে আরো 4 দিন লাগে। আমার 10 দিনের গ্যাপ থাকে। এখন আপনি বলেন যে আমাদের বাংলাদেশে 80% পেঁয়াজ আমরা উৎপাদন করি এবং আমাদের 20% মাত্র আমদানি করতে হয়, তাহলে এই 20% যেখান থেকে আমদানি করতে হয় সেই আমদানি কিন্তু চলছিল। সেই ক্ষেত্রে ইন্ডিয়াতে বৃষ্টি হলো সেই একদিনে, এক সময়ের মধ্যে, কেন বাংলাদেশের যে 1200 টাকা মন পেঁয়াজ, যেটা আপনার আমাদের বিভিন্ন হাটে বিক্রি হতো, যেটা আমাদের এই মোকামে আসতো বা আমাদের শ্যামবাজারে আসতো, সেই 1200 টাকার পেঁয়াজ কিভাবে এক রাতের মধ্যে আপনার 2400 টাকা হয়ে গেল? তো সেই প্রশ্নটা তো আপনাদের কাছে আমাদেরও। এই প্রশ্নের উত্তর তাহলে কে দিবেন আমাদেরকে আমি জানি না। আমি আরো দুজন অতিথি আছে, আমি প্রশ্নটা রেখে একটা বিরতিতে যাই, ফিরছি বিরতির পরে। এই প্রশ্নটার উত্তর খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছর যেমন ডক্টর বিদিশা বলছিলেন, আমরা জিজ্ঞাসা করি এই সময়টা আসলেই যে পেঁয়াজের দাম কেন বাড়ছে, অস্বাভাবিক কেন। ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিরতির আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় যেটি বলছিলেন যে 1 রাতের ব্যবধানে 1200 টাকার পেঁয়াজ 2400 টাকায় হলো কি করে, সেটি ওনাদেরও প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তাহলে আমরা কোথায় পাবো? কেন 1200 টাকার পেঁয়াজ 1 রাতের ব্যবধানে 2400 টাকা হয়ে যায়? দেখুন, যখন ইন্ডিয়ান পেঁয়াজটা যখন বাংলাদেশে আসছে, যখন তার দাম বেড়ে যাচ্ছে, স্বভাবতই যে দেশি পেঁয়াজটা যে উৎপন্ন করেছে সেই কৃষক, সেই ব্যবসায়ী, যে স্টকিস্ট, সে কেন কম দামে বিক্রি করবে? আপনার যে 5 লক্ষ টন পেঁয়াজের যে ঘাটতিটা রয়েছে, মার্কেট তো দুরকম হতে পারে না। একই পেঁয়াজ আমি দেশি পেঁয়াজ আমি স্টক করেছি, আমি কৃষক হিসেবে রেখেছি, যখন শ্যামবাজার বা কারণ বাজারে ইন্ডিয়ান পেঁয়াজের বিক্রি হবে 70 টাকা বা 65 দরে কেজিতে, কিন্তু আমি দেশি কৃষক, আমি কি দোষ করেছি? আমি কেন কম দামে বিক্রি করবো? সভাপতি ইন্ডিয়ানও তো মজুদ রাখা পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, এবং এই যে 5 লক্ষ মেট্রিক টন যে উৎপন্ন কম হয়, কৃষি মন্ত্রণালয়কে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এটা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দেশে পেঁয়াজ চাষটা বৃদ্ধি করতে হবে। শুধু ফরিদপুর পাবনা বেল্টে কেন, আর নর্থ বেঙ্গল তো শীত প্রধান এলাকা, আমাদের রংপুর, দিনাজপুর, রংপুর বিভাগ, এইসব জায়গায় পেঁয়াজ উৎপন্ন করার জন্য কৃষি মন্ত্রণালয় বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কি কোনো পাইলট প্রজেক্ট নিয়েছে? তারা কি কৃষকদেরকে মোটিভেশন করেছে? তাদেরকে কি কোনো ভর্তুকি দিয়েছে যে না তোমরা পেঁয়াজ চাষ করো? এই জন্য কি কোনো নীতিমালা আছে?
প্রতি বছর 3 বছর ধরে আমরা দেখছি এই সময় আসলেই পেঁয়াজের দাম বাড়ে, এবং পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ যতদিন হতে পারবেন না, ইন্ডিয়ান পেঁয়াজের যা দাম হবে তার সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু স্থানীয় যারা ব্যবসায়ী আছেন, কৃষক আছেন, তারা কিন্তু সেটাকে সমন্বয় করবেন। আমি একজন কৃষক হিসেবে হয়ে আমি কেন ইন্ডিয়ান পেঁয়াজের চেয়ে কম দামে বিক্রি করব? যে সেই জন্য দেশে পেঁয়াজ উৎপাদন 5 লক্ষ টন বাড়াতে হবে। এর জন্য কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং সরকারকে এই যে যতদিন পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ হবো না ততদিন পর্যন্ত ভুতুর্কি দিতে হবে, না হলে এনবিআর কে এই যে 5% যে রেভিনিউ ট্যাক্স আছে সেটাকে উইথড্র করতে হবে। সেটির প্রস্তাব করা হয়েছে। কিন্তু আমি যেটি প্রশ্ন করছিলাম যে ইন্ডিয়াতে বৃষ্টি হয়েছে বা ইন্ডিয়াতে বাড়ছে পেঁয়াজের দাম, সেই খবরটি শোনা মাত্রই বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে যায়। এটিও প্রতি কয়েক বছর যাবত ধরে আমরা এই খবর নিয়ে আলোচনা করছি, সেটি কেন হয়? এটা তো শোনেন, এটা আজকাল আপনি কালকে যখন বাণিজ্য মন্ত্রণালয়ে আমাদের সভা চলছিল, তখন কোনো ব্যবসায়ী যখন বলছিল যে না আজকে ইন্ডিয়ার বাজারের দাম এত, শফিকুজ্জামান সঙ্গে সঙ্গেই উনি অনলাইনে যে নাসিকে আজকে দাম কত উনি যে বলে ফেললেন। এবং এই যে ইন্টারনেট যুগে, ডিজিটাল যুগে ব্যবসায়ীরা বলেন, সাধারণ কৃষক বলেন, সবাই কিন্তু আজকে খুবই সচেতন। যখনই আমি জানবো যে না ইন্ডিয়ান পেঁয়াজটা এই দামে আসতেছে, তখন স্থানীয় ব্যবসায়ী বা স্থানীয় কৃষক কখনই কিন্তু সেই জিনিসটাকে হোল্ড করবে, কিন্তু এটা স্বভাবত জিনিস। আমি জানছি সামনে আপনার পেঁয়াজের দাম, তো জানছি সামনে পর্যন্ত ওয়েট করা যাবে না, মানে এটি কি আসলে মানে ন্যায়সঙ্গত একটা আচরণ? আমার মনে হয় শফিকুজ্জামান কিছু একটা বলবার জন্য। জি, এইখানের যে ডাইনামিক্সটা দেখেন, মানে আমাদের কিন্তু ইন্ডিয়ার পেঁয়াজের থেকে বাংলাদেশের পেঁয়াজের দাম মোটামুটি 6-7 টাকা সবসময় বেশি থাকে, এবং ইন্ডিয়া বাড়ার পরেও আমাদের পেঁয়াজের দাম কিন্তু ইন্ডিয়ার নিচে থাকে না, বেশি থাকে। এখন আমাকে একটু জিনিস আমাকে সবার কাছে প্রশ্ন, সেই বিষয়টি হলো যে আপনার যে পেঁয়াজটা আপনার 40-50 টাকা বাংলাদেশের যে পেঁয়াজটা, দেশি পেঁয়াজটা বিক্রি হতো, ইন্ডিয়ান পেঁয়াজটা 35 থেকে 40 টাকার মধ্যে বিক্রি হতো। তাহলে এই পেঁয়াজের মজুদ বাংলাদেশে আছে, এবং আমাদের যে তথ্য আমরা এই দুদিনের মধ্যে কালেক্ট করেছি সারা থেকে ডিস্ট্রিক্ট গুলো থেকে, সেখানে কিন্তু আমাদের পেঁয়াজের ঘাটতি নেই, এবং ইন্ডিয়ান পেঁয়াজও ঢুকতেছে। এখন আমার প্রশ্নটা হলো যে আমাদের মোস্তফা ভাই যেটা বললেন যে ইন্ডিয়ার দাম বেড়েছে, এবং সেই দামটা কিন্তু ইম্প্যাক্ট করতে আপনার অন্তত 10 দিন সময় লাগবে, কিন্তু আমাদের যে পেঁয়াজটা যে সোর্স থেকে আসে, দেশের যে জেলাগুলোর কথা বললাম, সেই জেলাগুলোতে আপনার যে হাটগুলোতে, সেখানে কেন বেড়ে যাবে সেই প্রশ্নটা কিন্তু এখানে কিন্তু কারো কাছে কোনো জবাব নেই। কারণটা হলো কি, যে কৃষক আপনাদের যখন পেঁয়াজটা উৎপাদন হয়, আপনাদের মূলত হারভেস্টিং সিজন ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে, তখন কস্ট পড়ে পার কেজিতে হলো 18 টাকা। আমি নিজের সাথী এলাকায় ভিজিট করে আমি এই কস্টগুলো নিয়ে আসছি। 18 টাকার পেঁয়াজ কৃষকরা তখন নিজেদের প্রয়োজনে তারা 23 থেকে 24 টাকা বিক্রি করে, এবং এটা মূলত গ্রাম এলাকায় যারা সম্ভ্রান্ত তারা মাচা করে হয়তো 500 মণ বা 500 বস্তা পেঁয়াজ তারা প্রিজার্ভ করে, কৃষকদের কাছেও কিছু থাকে। এরা সারা বছর মানে আমাদের এই ডিসেম্বর পর্যন্ত আমাদের যে নতুন পেঁয়াজ উঠবে নভেম্বরের শেষে, সেই পর্যন্ত একটা বলে এটাকে মুড়ি কাটা পেঁয়াজ, সেই পেঁয়াজটা ওঠার আগ পর্যন্ত তারা এই পেঁয়াজটা আস্তে আস্তে বিক্রি করে। এখন আমার প্রশ্নটা হলো যে কৃষক বা এদেরকে যে কষ্টটা, সেই কষ্ট আপনার নতুন অ্যাড হয়নি, তাহলে আপনার হঠাৎ করে কেন 20 টাকা 25 টাকা আপনার প্রতিটা হাটের দাম বেড়ে যাচ্ছে? এটার আসলে কোনো জবাব নেই। এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে যে আমাদের মোস্তফা ভাই যেটা বললেন যে আমাদের কি ব্যবস্থা নিয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন, অলরেডি এই প্রজেক্টের কাজ শুরু হয়েছে। আমাদের অনেকগুলো জায়গায় আমাদের কাজ আছে, যেমন বীজের ক্ষেত্রে আমাদের সমস্যা আছে, এবং সেই বীজের বিষয়ে আমাদের হাই হিল ভ্যারাইটির বিষয় আছে। মোস্তফা ভাই আসলে খুব সরলভাবে বলেছেন কেন রংপুর বা শীত প্রধান এলাকায় আমাদের কেন পেঁয়াজ চাষ হয় না। আমাদের কিন্তু ভাবতে হবে, আমাদের ল্যান্ড কিন্তু সীমিত। আমাকে কি আগে চাল উৎপাদন করবো না পেঁয়াজ উৎপাদন করব, সেখানেও কিন্তু আমাকে অনেক কিছু ভাবতে হয়। আমার যেখানে 4 লক্ষ কোটি টন আমাদের লাগে, আমার চাল লাগে, সেখানে কিন্তু আমার যে ল্যান্ড, সেখানে কিন্তু আমি পেঁয়াজ উৎপাদন করলে তাহলে কিন্তু আমি কিন্তু চালের ক্ষেত্রে আবার ঘাটতি দেখা দিবে। এখন আমাদের দরকারটা কি, আমাদের যে বেলগুলোতে পেঁয়াজ উৎপাদন হয় এবং ট্র্যাডিশনাল ভাবে উৎপাদন হচ্ছে, সেখানে যে জিনিসটা বীজের বিষয়টা আছে, সারের বিষয়টা আছে, প্রণোদনা দেওয়া, যে ইনসেন্টিভ যেটা ভর্তুকির কথা বললেন মোস্তফা ভাই, সেখানে আপনার অলরেডি এটা নিয়ে কাজ করা হচ্ছে। এবং আমি বলতে চাই, এবং আপনি যদি এটা 2 বছর পরে একটা প্রোগ্রাম করেন, আপনি আগামী 2 বছর পরে দেখবেন আমাদের এই স্বয়ংসম্পূর্ণতা আসছে, এবং আমাদের এই ইন্ডিয়ার হাওয়া বদল বা ইন্ডিয়ার বৃষ্টি
সেটা কোনোভাবেই আমাদের জি। স্বয়ংসম্পূর্ণতা তার অর্জন মানে হলে আমরা আমাদের এটি এখানে আপনি এটি আশ্বস্ত করছেন যে 2 বছর পরে এই সময় এসে আমাদের পেঁয়াজের দাম বাড়লো কেন এটি নিয়ে আলোচনা করতে হবে না? আমাদের চ্যালেঞ্জ গুলো অনেক কমে যাবে এবং আস্তে আস্তে আমরা হয়তো 2 থেকে 3 বছর পর্যন্ত লাগবে আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে। জি, আমি ডক্টর সাইমা হক বিদিশার কাছে যাব এই আশ্বাসে আশ্বস্ত হওয়ার জায়গাটি, কারণ আপনি বলছিলেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেটি দেখেন কিনা এটি আপনার কাছে শুনতে চাইবো। এবং আমি জনাব শফিকুজ্জামান আপনার কাছে এই প্রশ্নটি করে রাখি যে আপনি বলছিলেন মানে বাজারে যে নির্ধারিত দাম তার চেয়ে বেশি হলে মন্ত্রী বলছেন ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রতিবারই বলা হয়, সেটি কি আসলে নেওয়া হয়? সেই প্রশ্নটি আপনার কাছে রইল। জি, ডক্টর সাইমা হক বিদিশা। আচ্ছা, আমি আগের কথাগুলোর সূত্র ধরে দুটো কথা খুব ছোট্ট করে বলবো। একটি হচ্ছে যে আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে যেসব পণ্যের চাহিদাটা আমাদের দেশে বড় ধরনের একটা চাহিদা আছে এবং যেসব পণ্য আমি বলবো যেসব পণ্যের ব্যাপারে এক ধরনের সেন্সিটিভিটিও কাজ করে, পেঁয়াজের মতো পণ্য, সেসব পণ্যের ক্ষেত্রে এই যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ব্যাপার বা উৎপাদন বাড়ানোর জন্য কৃষককে কি কি ধরনের প্রণোদনা দেওয়া যেতে পারে, সেই বিষয়টা আমার মনে হয় খুব গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। এবং যেটা বিবেচনা করার কথা, যেটা আমরা শুনতে পাচ্ছি, সেটা যদি হয় সেটা অবশ্যই খুব ভালো কথা। এটা একটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমার মনে হয় আমাদের চিন্তাটা একটু চিন্তা করা উচিত সার্বিক মূল্যস্ফীতির দিকে। হ্যাঁ, এবং এই সার্বিক মূল্যস্ফীতির বিষয়টা হচ্ছে যে পেঁয়াজের দাম, পেঁয়াজ আমাদের একটা মধ্যবিত্তের, যখন আমরা বাজেটের কথা চিন্তা করি, আমার মনে হয় আমাদের চিন্তাটা থাকা উচিত যে চালের দামটা কি, ডালের দামটা কি, বাচ্চার দুধের দামটা কি, সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনায় আগে আসা উচিত পেঁয়াজের দামের আগে। এটা আমি খুব বিনয়ের সাথে আমি এটা বলতে চাচ্ছি যে এই বিষয়গুলো আমাদের ভাবা উচিত, আমরা আসলে কোন বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্বের সাথে বিবেচনা করব। আর আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অবশ্যই আপনি বলেন যে 1200 টাকা কিভাবে 2400 টাকা হয়ে গেল, এখানে তো মধ্যস্বত্বভোগী যারা রয়েছে তারা তো রয়েছে, গরিব কৃষক যিনি রয়েছেন, আমার ধারণা গরিব কৃষক আসলে এই যে বেশি টাকা দিয়ে আমরা কিনছি শহরের ভোক্তা, সেই টাকাটা পাচ্ছে না। আসলে মধ্যস্বত্বভোগী কিন্তু রয়েছে সাপ্লাই চেইনের মধ্যে, তারা কিন্তু এই তাদের কারণে দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত যে যারা রয়েছে আমরা শহরে, তাদেরও ভুক্তভোগী এবং যারা গরিব কৃষক তারাও অর্থটা পাচ্ছে না। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা যেটা, সেটা আমি এটা একটু বলতে চাচ্ছি যে সেটা একটা কথা কিন্তু আমাদের এসেছে, সেটা হচ্ছে কৃষি, খাদ্য এবং শিল্প, কৃষি, খাদ্য এবং বাণিজ্য, এই তিনটি মন্ত্রণালয়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নিত্য প্রয়োজনীয় বাজারের মূল্যটাকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে বা মূল্যটাকে একটু সহনীয় পর্যায়ে রাখার ক্ষেত্রে। এবং এখানেও আরেকটা জিনিস চিন্তা করতে হবে, এই বিষয়টা যেমন জরুরি, সেটার পাশাপাশি চিন্তা করতে হবে যে বাণিজ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে যে এই যে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি যখন না হয়, যেমন এখন আমরা যেটা শুনলাম যে সেটা হচ্ছে আমদানি শুল্ক উঠিয়ে দেওয়ার বিষয়টা 5%, তো এইটার কিন্তু ফলাফল কিন্তু বাজারে আসতে কিন্তু কিছুটা সময় লাগে। সুতরাং এই বিষয়টা আগে ভাগে কিন্তু এই বিষয়টা চিন্তা করা দরকার রয়েছে যে কথাটি আমি বলতে চাচ্ছি যে একটা শক্তিশালী এক ধরনের সেল থাকতে পারে, যেই সেলের দীর্ঘমেয়াদে যেই সেলের কাজটা থাকবে, এটা হয়তো আগামী মাসে করে ফেলা হবে তা না, যেটার কাজ থাকে বাজার মনিটরিং করা, তদারকি সেলের পরামর্শ দিচ্ছেন আপনি। ডক্টর বিদিশা, আপনার প্রশ্নটি আমি জনাব এইচ.এম. শফিকুজ্জামান আপনার কাছে রেখে গেলাম যে আগে ভাগে কেন এই পরিকল্পনা, যখন প্রতি বছরই এই সময়টাতে বিশেষ করে এই সংকটের মধ্য দিয়ে আমরা যাই, তাহলে পরিকল্পনাটা আগে ভাগে কেন নেওয়া হয় না? সেই যে বৈঠক বা মিটিং বলি আমরা, সেগুলো কেন আগে ভাগেই করে ঠিক করা হয় না, নাকি হয় তারপরে এই অবস্থায় এসে পৌঁছাতে হয়? একটু জানবো আপনার কাছ থেকে। ফিরছি রাজকাহনে, ফিরে এলাম রাজকাহনে। জনাব এইচ.এম. শফিকুজ্জামান, যে প্রশ্নটি করছিলাম আপনার কাছে যে প্রতি বছরই এই সময়টা এই আলোচনা করতে হয় বিশেষ করে পেঁয়াজের দাম নিয়ে, আগে ভাগেই কেন পরিকল্পনা করে রাখা হয় না, আগে ভাগেই কেন সিদ্ধান্তগুলো নিয়ে নেওয়া যায় না, যেটি ডক্টর বিদিশাও বলছিলেন? আমাদের যে আগে ভাগে পরিকল্পনা করা হয় না এবং ব্যবস্থা নেওয়া হয় না, এটা আসলে আপনারা দেখতে পান না, আমরা নেই। প্রথম কথা হলো যে আগে ভাগে নেওয়া হয়েছে দেখে এখন টিসিবির হাতে 15,000 মেট্রিক টন পেঁয়াজ কিন্তু টিসিবির হাতে আছে এবং টিসিবির অপারেশন 400 ট্রাকে আমাদের 800 থেকে 1000 কেজি করে পেঁয়াজ আপনার সারা বাংলাদেশে এটা আপনার ছড়িয়ে দেওয়া হয়েছে নিম্ন আয়ের জন্য, নিম্ন আয়ের মানুষ যাতে পায়। তা আপনার এটা তো একটা পরিকল্পনার অংশ। আমরা এবারে যেটা করেছি, আমাদের এই বছরের আগের বছর যখন 300 টাকা হয়ে গেল, তখন কিন্তু আমরা দূরপ্রাচ্য থেকে, বিশেষ করে টার্কি থেকে বা আমাদের মিশর থেকে আমরা কিন্তু ইম্পোর্টের যে সময়টা লাগে সেই সময়টা আমরা পাইনি এবং সেই বছর 300 টাকা পর্যন্ত পেঁয়াজ হয়েছে। গত বছর আপনি দেখেন, গত বছর 16 সেপ্টেম্বর ইন্ডিয়া আপনার এক্সপোর্ট ব্যান করে দিল, এটা তাদের ইন্টারনাল ইস্যুতে। 16 সেপ্টেম্বর যখন ব্যান করে দিল, ওই দিন কাউরান বাজারে যে আগুন লাগলো, আপনার সেই সময় ছিল আপনার সম্ভবত 35 টাকা গত বছর এই যে 16 সেপ্টেম্বরে পেঁয়াজের দাম ছিল,
সেটা ওই এক রাতের মধ্যে আপনারা লাইভ প্রোগ্রাম করেছেন, এক রাতের মধ্যে আপনার সেঞ্চুরি করলো। এবং মানুষজন গেল সেখানে হলো 10 কেজি 15 কেজি করে পেঁয়াজ কিনতে হবে, অর্থাৎ যে পেঁয়াজের এত হাহাকার, মানে পেঁয়াজ মানে তার সংগ্রহ করতেই হবে। আচ্ছা, এখন গত বছর আমরা কিন্তু এর আগের বছরে যখন 300 টাকা হলো আমরা প্ল্যান করেছিলাম, এবং টিসিবি কিন্তু আপনার এক সপ্তাহের মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে আপনার পুরা মানে আমি বলছি অলমোস্ট 6 লাখ করে দিলাম। আমরা গত বছর 75,000 মেট্রিক টন পেঁয়াজ টিসিবি আপনার সেল করেছে। এবং আপনি জানেন যে ব্যবসায়ীরা অতি মুনাফার জন্য এক একজন ব্যবসায়ী এত পরিমাণ আমদানি করেছিল, এই গত বছরে আমরা আপনার 15 টাকা 10 টাকা করে পেঁয়াজ বিক্রি করতে পারেনি, যে পেঁয়াজটা 35 টাকা 40 টাকা করে তারা কিনে এনেছে। এখন এই বছর কিন্তু দেখেন আপনি এক সপ্তাহ আগে পর্যন্ত সব ঠিকঠাক আছে। এরপর আমাদের পরিকল্পনা আছে দেখে আমরা কিন্তু 15,000 মেট্রিক টন পেঁয়াজ হাতে রেখেছি, এবং আরো আপনার 15,000 মেট্রিক টন আমাদের ওয়ার্ক অর্ডার আছে, যেগুলো আমাদের এই আগামী 3 মাসের মধ্যে আমরা এগুলো আপনার নিম্ন আয়ের মানুষের কাছে দেব। জি জনাব শফিকুজ্জামান, আমার হাতে সময় কম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলেছিলেন যে আপনাদের মনিটরিং ব্যবস্থা, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা বাজার মনিটরিং সেল আছে, আরেকটা আছে দ্রব্যমূল্যর প্রাইস মনিটরিং সেল। এরা কিন্তু প্রতিনিয়ত আমাদের এখানে বাজার মনিটরিং হচ্ছে, এবং আপনাদের নিউজ চ্যানেলে আপনারা দেখেন যে বাজারে ভোক্তার অফিসাররা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসাররা গেছে, এবং এর পাশাপাশি আমাদের জেলা প্রশাসক এবং ইউনো সাহেবরাও কিন্তু এই বাজার মনিটরিং করে, এবং আমাদের ভোক্তা অধিদপ্তরের যে নেটওয়ার্ক আছে সারা বাংলাদেশে তারা বাজার মনিটরিং করে। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, আপনি তো মরিচের দাম তো আপনি তো লিখে রাখতে পারবেন না। আমার যে জিনিসটা হলো যে রিটেল প্রাইস কোনটায় লেখা যায়, যেটা প্যাকেটজাত বা এরকম একটা জায়গায় আপনার রিটেল প্রাইস লেখা হয়, কিন্তু মরিচ বা আপনার বিশেষ করে আমাদের যে সবজি, এটা তো আপনি মানে মূল্য ফিক্স করে দিতে পারবেন না। কিন্তু যার মূল্য ফিক্স করা হয় সেটিও তো সেই মূল্যে বিক্রি হয় না। আমি আজকে খুব অল্প সময় একটু ডক্টর বিদিশা এবং যে লাস্ট লাইনে বলে দেন, আপনি তেল কত টাকা করে কিনেছেন? এখন পেট বোতলে 153 টাকার উপরে কিন্তু নেই, এটা আমরা ফিক্স করে দিচ্ছি 153 টাকার তেল বিক্রি হচ্ছে। জি আমার দর্শকরা বলছেন, যেমন তৌহিদুল ইসলাম হৃদয়, ডাল ডিম কেন দাম বাড়ছে, মোহাম্মদ সাকিব বলছেন চিনির দাম দিন দিন বেড়েই চলেছে, আল মামুন বলছেন হায় রে কয় কি এভাবে আর কতদিন, মানে হতাশা জানাচ্ছেন। এরকম তেলের দাম বাড়ছে লিখছেন বিশ্বাস সামাদ, আরেকজন লিখছেন, মানে এই হচ্ছে আমার দর্শকদের মন্তব্য, আমি শুধুমাত্র পড়ে শোনালাম। ডক্টর বিদিশা, খুব সংক্ষেপে আপনার শেষ বক্তব্য। আচ্ছা, কয়েকটা জিনিস। একটি হচ্ছে যে বাজার মনিটরিং এর যে বিষয়টা, সেটার আওতা বাড়াতে হবে এবং সেটাকে আরো শক্তিশালী করতে হবে, এবং যা এখানে যদি মধ্যস্বত্বভোগী কেউ থাকে বা কৃত্রিম ভাবে যদি জিনিসপত্রের দাম বাড়ানোর সাথে সংযুক্ত থাকে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদেরকে দীর্ঘমেয়াদে কিন্তু কিছু পরিকল্পনার দরকার আছে, সেখানে হচ্ছে শক্তিশালী সেল বা শক্তিশালী কমিশন থাকতে হবে, যেখানে ক্যাপ বলুন, প্রতিযোগিতা কমিশন বলুন, বিভিন্ন মন্ত্রণালয় বলুন, তাদের প্রতিনিধি থাকতে হবে। সেখানে একটা গবেষণা করতে হবে যে কিভাবে কি পরিমাণে মজুত আছে, কি পরিমাণে আমদানি করতে হবে, কি ধরনের পরিস্থিতি হবে, অল্টারনেটিভ আমদানি সোর্স কি কি, এই ধরনের সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনার দরকার আছে, এবং এগুলোর কিন্তু ফোরকাস্টিং এবং জনগণকেও এটা জানার দরকার আছে, এবং আশ্বস্ত করার ক্ষেত্রে যে প্রকৃত তথ্য উপাত্ত দিয়ে আশ্বস্ত করবার দরকার আছে। এর পাশাপাশি হয়তো আরেকটা যেটা দরকার আছে যে কিছু কিছু পণ্য রয়েছে যেগুলোর ক্ষেত্রে উৎপাদন সক্ষমতা বাড়ানোটাও জরুরি। সুতরাং এই কয়েকটি বিষয়কে আমার মনে হয় মোটা দাগে চিন্তা করা দরকার। আর আরেকটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে টিসিবির আওতাটা আমার মনে হয় বাড়ানোটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে করোনার কারণে। কারণ মানুষের হাতে কিন্তু টাকাটা এখনো কম, এবং প্রকৃত আয় যেহেতু, ক্রয় ক্ষমতা যেহেতু মানুষের কম, সেই কারণে মধ্যবিত্তকে হাতের নাগালে পণ্যের দাম রাখার জন্য কিন্তু ডক্টর বিদিশা একদম আমার দর্শকরা ঠিক এই জায়গাটাই বলছেন যে অনেকের লোন করা আছে, আয় হয়তো এখন হচ্ছে, লোন আছে, তার উপরে দাম বাড়ছে, তাদের একদম মধ্যবিত্তদের অবস্থা খুব নাজেহাল অবস্থায় চলে যাচ্ছেন। আমি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ব্যবসায়ীরা মুনাফা করবেন খুব স্বাভাবিক, কিন্তু একটু সেন্সিবল আচরণ কি আশা করতে পারি কিনা, আপনারা কোনো ভূমিকা রাখতে পারেন কিনা 1 মিনিটে? অবশ্যই আমরা কখনোই যারা কারসাজি করছে বা অসাধু ব্যবসায়ী আছে এফবিসিসি তাদেরকে কখনোই সাপোর্ট করবে না, এবং আমরা আগামী রোববার এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের যেসব ব্যবসায়ী আছেন তাদেরকে নিয়ে আমরা বৈঠক করছি এবং বৈঠক করব, এবং আমরা সুস্পষ্ট মেসেজ দেব, যদি কেউ মধ্যস্বত্বভোগী বলেন বা কেউ কারসাজি করে যদি তারা যদি দাম বৃদ্ধি করে থাকেন, অবশ্যই এফবিসি তাদেরকে সাপোর্ট করবে না, এবং সরকার আইনগত এবং যেসব
পদক্ষেপ গ্রহণ করবে এবং এফবিসিসিআই সরকারের পাশে থাকবে এবং এইসব ব্যবসায়ীদেরকে এফবিসি কখনো আশ্রয় দিবে না। জি, সেরকমটাই প্রত্যাশা রইল আপনাদের কাছে। অনেক ধন্যবাদ মোস্তফা আজাদ চৌধুরী বাবু, অনেক ধন্যবাদ ডক্টর সাইমা হক বিদিশা এবং অনেক ধন্যবাদ এইচ.এম. শফিকুজ্জামান। আপনাদের তিনজনকে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, রাজকাউন্ট থেকে ধন্যবাদ আপনাদের সবাইকে।